হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আর ঘড়িতে এখন ওই 10:45 মতো বাজে। হাজবেন্ড চলে গেছে কাজে, আর মেয়েও চলে গেছে স্কুলে। আর আমিও এদিকে চা ব্রেকফাস্টটা খাওয়া সেরে এসে দাঁড়িয়েছি আমার ফ্ল্যাটের বারান্দাটাতে। তবে এই মুহূর্তে আপনারা কিন্তু এটা ভাববেন না যে হাজবেন্ড আর মেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে মানে আমি এখন এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে টাইম পাস করব। আজ ঘরে কিছু এক্সট্রা কাজ আছে। মানে আমাদের হোম মেকারদের প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে তার থেকে আজকে কয়েকটা কাজ আমাকে একটু বেশি করতে হবে। আর আমরা হোম মেকাররা এরকম এক্সট্রা কাজ ঘাড়ে এসে পড়ার মতো দিন মাসের মধ্যে এক দুটো তো পেয়েই থাকি, তাই না বলুন? প্ল্যানের বাইরে এক্সট্রা কাজ, হুট করে ঘাড়ে এসে পড়া কোনো একটা ঝামেলার কাজ, এগুলো তো আমাদের জীবনে মাঝে মধ্যেই চলতে থাকে। তবে আমাকে আজকে যে এক্সট্রা কাজগুলো করতে হবে তার প্ল্যান কিন্তু আমি 2 দিন আগে থেকেই করে রেখেছিলাম। আসলে আর 5-6 দিন বাদেই যে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই আজকে ঘরের টুকটাক বেশ কিছু কাজ সারতে হবে। তবে গত কয়েকদিন ধরেই টুকটুক করে বেশ কিছুটা কাজ সেরেছি, আর আজকে বাকি কিছুটা সারবো। আপনারা তো জানেনই যে এখানে ডোমেস্টিক হেল্পার একদমই পাওয়া যায় না। তাই ঘরের যত যা কাজ থাকে সেগুলো আমাদের পক্ষে একা হাতে একদিনে করে ওঠা বেশ একটু অসম্ভব ব্যাপারই হয়ে পড়ে। সবকিছু একটা প্ল্যান করে নিজের সময় সুবিধা বুঝে টুকটুক করে সারতে হয়। আর আমিও সেইভাবেই পুজো আসার আগে গত 1-2 সপ্তাহ ধরে একটা প্ল্যান করে ঘরের টুকিটাকি বেশ কিছু কাজ সেরেছি। আর আজকেও সেরকমভাবেই নিত্যদিনের যে কাজগুলো থাকে তার ফাঁকেই আজকের এক্সট্রা কাজের জন্য কিছুটা সময় আলাদা করে বার করে রেখেছি। আর আজকের সেই সারাদিনের কাজগুলোর মধ্যে ঢুকে পড়ার আগে বারান্দাটাতে এসে দাঁড়িয়েছি খোলা হাওয়ায় মন প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিতে। তারপর শুরু করব আজকের সারাদিনের নানান কাজের গল্প। আর হ্যাঁ, জানি জানি এই মুহূর্তে আমার মুখ থেকে এতগুলো কথা শোনার পর আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবছেন যে পুজো তো অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে আমি কেন বলছি পুজো আসতে আর 5-6 দিন বাকি। আসলে এই ভিডিওটা আমি পুজো আসার ওই 5-6 দিন আগেই বানিয়েছিলাম, মানে শ্যুটটা ওই 5-6 দিন আগেই করেছিলাম। কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছিল যে সেটা আর ভিডিওর ওপরে ভয়েস ওভার দেওয়ার মতো অবস্থাতেই ছিল না। এমনকি আজকেও আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। সেটা হয়তো এই মুহূর্তে আপনারা আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, গত কয়েকদিন ধরে আমার গলার যে অবস্থা ছিল তার থেকে আজকে একটু বেটার। আর সেই কারণেই ভিডিওটা এডিট করতেও দেরি হয়ে গেল। আর আপনাদের সামনে ভিডিওটা পৌঁছতেও পুজোটাও কেটে গেল।
যাই হোক, আশা করি আপনাদের সবার পুজো খুব ভালোভাবে কেটেছে। পুজোর ৫টা দিনে নতুন জামা জুতো পরে ভালো ভালো খাবার খেয়ে আপনারা সবাই খুব মজা করে আনন্দ করেই দিনগুলো কাটিয়েছেন। আর এইদিকে পুজোর আগে এখানে আকাশের অবস্থাটা আপনারা একবার দেখেছেন? গত ২-৩ দিন ধরেই আকাশ বাবাজি এরকম গোমড়া মুখো হয়ে বসে রয়েছেন। আবার মাঝে মধ্যে তো মনের দুঃখে ঝড় ঝরিয়ে কেঁদেই ফেলছেন। আজ সকালের দিকেও একটু আধটু কান্না করেছেন। এখন যদিও উনার কান্নাটা থেমে গেছে, তবে সেই আগের মতোই মুখ গোমড়া করে বসে রয়েছেন। জানি না বাবা কি হয়েছে? পুজোর আগে কারোর কি এরকম মুখ গোমড়া দেখতে ভালো লাগে বলুন তো? চলুন এখন ভেতরে যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গোমড়া মুখো আকাশের মুখটা দেখার থেকে ভালো ঘরের ভেতরে গিয়ে ঘরের কাজকর্মগুলো সারতে থাকি। তবে আজকের খবরে আকাশদার ভবিষ্যৎবাণী হিসেবে এটাই শোনা যাচ্ছে যে বিকালের দিকটাতে নাকি উনার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। উনার মনের ব্যথাটা নাকি একদমই কমে যাবে। আর তখন আকাশদার সাথে সাথে সূর্যি মামাও একগাল হাসি নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। এই যে চলে এসেছি ঘরের ভেতরে। আজ প্রথমে যে কাজটা সারবো সেটা হচ্ছে পুজোর আগে মেয়ের ঘরে একটা নতুন বেডশিট পাতবো। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদেরকে কিন্তু আমি এই বেডশিটটা আমার ওই ব্লগটাতে দেখিয়েছিলাম যেখানে আমি আপনাদের সামনে আমার একটা লাগেজ খুলে দেখিয়েছিলাম যে সেই লাগেজটার ভেতরে বা সেই লাগেজটা ভরে আমি দেশ থেকে কি কি জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, যাদের মনে নেই তাদের জন্য আমি বলে দিই যে এই বছর দেশ থেকে আমি এই বেডশিটটা নিয়ে এসেছি। চলুন এখন মেয়ের ঘরে গিয়ে নতুন বেডশিটটা ঝটপট করে পেতে ফেলি। সত্যি আজ এই নতুন চাদরটা পাততে গিয়ে মনের ভেতরে যে কতটা আনন্দ বা কতটা শান্তি লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, জানেন তো। আসলে এই ক্যানাডাতে না একদমই ভালো বিছানার চাদর পাওয়া যায় না, জানেন। যদিও বা কোনোভাবে একটা ভালো পিওর কটনের চাদর পাওয়া যায়, সেটার যা দাম লেখা থাকে সেটা দেখে তো আর কিনতে ইচ্ছা করে না, জানেন। সেগুলোর দাম দেখা যায় $70 থেকে $100 মতো থাকে। মানে ধরুন দেশের টাকার প্রায় ওই 4,500 থেকে 6,000 টাকার মতো দাম পড়ে যায় একটা বিছানার চাদরের। আর দেশে তো জানি এই টাকা দিয়ে 4-5টা ভালো ভালো বিছানার চাদর কিনে নেওয়া যায়। আর এখানে বিছানার চাদরের এত দাম হওয়া সত্ত্বেও সেগুলোতে জানেন দেশের মতো এত সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকে না। দেখা যায় বেশিরভাগ চাদরগুলোতেই একটা বেসিক রং থাকে, ব্যাস, আর কোনো রং থাকে না। আর সুন্দর সুন্দর প্রিন্ট থাকার কথা তো ছেড়েই দেন। আর যে চাদরগুলো $30 $40 মধ্যে পাওয়া যায়, মানে ওই 2,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যে এখানে যে বিছানার চাদরগুলো পাওয়া যায় সেগুলো আবার পিওর কটন বেডশিট হয় না, জানেন। ওই পলিস্টার বা অনেকটা ওই সিনথেটিক কাপড় মেশানো থাকে তাতে। আর জানেন আজ প্রায় 5 বছর বাদে আমি আমার ঘরের বিছানাটাতে নতুন একটা চাদর পাতলাম, তাও আবার ঠিকই পুজোর আগে। আসলে 2019-এ আমি যখন দেশ ছেড়ে এই কানাডাতে আসি তখন সাথে করে ওই 4-5টা মতো বিছানার চাদর নিয়ে এসেছিলাম। আর সেগুলো সব ওই এখানে আসার সাথে সাথেই প্রথম বছরেই পেতে নিয়েছিলাম। আসলে তখন জানতাম না তো যে এখানে ভালো বেডশিটের এত দাম বা এতটাই অভাব যে দেশের মতো এখানে সহজে সবসময় সেগুলো কেনা যায় না। আর কিনলেও সেগুলো সেরকম অত মন পছন্দেরও হয় না। যদি এই ব্যাপারটা আমার সত্যি জানা থাকতো তাহলে জানি এইবারের মতো আমি তখন দেশ থেকে আসার সময় সাথে করে শাড়ি কম আর বিছানার চাদর ব্যাগের ভেতরে বেশি করে ভরে আনতাম। এমন নয় যে এখানে আসার পর আমি কোনো বিছানার চাদর কিনিনি। ২-৩ বার মতো টার্গেটও নিয়েছি, এমনকি ২-৩টে মতো চাদরও কিনেছিলাম। কিন্তু সেগুলো কিনে বাড়িতে নিয়ে আসার কিছুদিন পর এটাই শুধু মনে হয়েছে যে কতগুলো টাকা জানি ফাউ ফাউ জলে বিসর্জন করে দিয়ে চলে এলাম।
তো যাই হোক, তারপর থেকে আমি এখানে অন্য যা কিছুই কিনি না কেন, শুধু বেডশিট কেনাটা এখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবং এই অপেক্ষাতেই বসেছিলাম যে কবে আবার দেশে যাব আর ব্যাগ ভরে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বিছানার চাদর নিয়ে আসব। আর ব্যাস, এই বছর সেই অপেক্ষার অবসানও ঘটল। আর আমিও গেলাম দেশে। আর দেশ থেকে আমি বয়ে নিয়ে এলাম বেশ কয়েকটা বিছানার চাদর। আর এই চাদরটা হচ্ছে তার মধ্যেই একটা। দেশে থাকতে আমার মাকে দেখতাম পুজো আসার ২-৪ দিন আগেই ঘরের সব বিছানা বালিশগুলোকে পরিয়ে দিত নতুন চাদর, নতুন পিলো কভারস। কিন্তু এখানে আসার ১ বছর পর থেকে ঠিক ওই পুজো আসার আগে আমি এখানে বসে বসে যা কিছু মিস করতাম, তার মধ্যে এই নতুন বিছানার চাদর আর নতুন বালিশের কভার যুক্ত হয়ে গেল সেই মিস করার তালিকা সূচিতে। গত ৫ বছর ধরে পুজো তো প্রত্যেকটা বছরেই এসেছে ঠিকই, কিন্তু এই বছরের মতো আমি আমার ঘরের বিছানাগুলোতে তখন পাততে পারিনি নতুন বিছানার চাদর। শুধু পুরনো চাদরগুলোকেই ধুয়ে কেচে পেতে দিতাম। তবে এইবার ৫ বছর বাদে সেই সুযোগটা পেয়েছি। তাই এই বছরের পুজোটা আসার আগে মনের ভেতরে যেন বইছে এক অন্য রকমেরই আনন্দের হাওয়া। চলুন, যে চাদরটা পাতা ছিল সেটা এখন ধুতে দিয়ে দিই। ওয়াশিং মেশিনের ভেতরে কয়েকটা জামাকাপড় অলরেডি ঢোকানো আছে। এখন এই চাদরটা ঢুকিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। ওয়াশিং মেশিনটা এদিকে চালিয়ে দিয়েছি, আর ওয়াশিং মেশিন তার কাজ করাও শুরু করে দিয়েছে। চলুন, ও এদিকে ওর কাজ করতে থাকুক আর আমি ঘরের অন্য বাকি কাজগুলো সারতে থাকি। এই পুজো আসছে বলে আমার রান্নাঘরে যত যা কাবার্ড আছে সেগুলো সব গত ১-২ সপ্তাহ ধরে টুকটুক করে পরিষ্কার করে নিয়েছি। শুধু এই মাইক্রোওয়েভটা বাকি ছিল। আজ তাই এই মাইক্রোওয়েভটা একটু পরিষ্কার করব। এমনকি মাইক্রোওয়েভের যে কভারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও ৩ দিন আগেই ধুয়ে কেচে পেতে দিয়েছি। আজ শুধু এই মাইক্রোওয়েভের ভেতরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এমনিতেও আমি মাসে একবার করে আমার এই মাইক্রোওয়েভ আর আমার কিচেন কাবার্ডগুলো একটু সময় বার করে পরিষ্কার করে নিই। তাতে দেখা যায় কষ্টও কম হয় আর সময়ও কম লাগে। আর যদি বেশি ময়লা জমে যায় বা বেশি তেল চিটে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই সবকিছু ক্লিন করতে সময় আর পরিশ্রম দুটোই বেশি লাগে। মাইক্রোওয়েভের ভেতরে যে কাঁচের প্লেটটা থাকে সেটা দেখলাম একটু তেল চিটে হয়ে গেছে। তাই এটা এখন একটু ধুয়ে দেব। মাইক্রোওয়েভটা পরিষ্কার করে রেখে এখন আমি চলে এসেছি আমার লিভিং রুমটাতে। পুজোর আগে শুধু কি নতুন বিছানার চাদর পাতলে হবে? এবারে যে দেশ থেকে বেশ কিছু নতুন নতুন কুশন কাভারও নিয়ে এসেছি। তাই এখন কুশনগুলোর গা থেকে পুরনো জামা সরিয়ে কুশনগুলোতে পরাবো
নতুন জামা মানে নতুন কুশন কাভার। সত্যি এই পুজো আসছে আসছে, এটাই যেন বেশ ভালো লাগে। পুজো আসলেই কিভাবে জানি পুজোর ওই ৪-৫টা দিন চোখের পলকে কেটে যায়। মনে হয় ওই ৪-৫টা দিনে যেন ২৪ ঘন্টা থাকে না, ১২ ঘন্টায় এক একটা দিন তখন শেষ হয়ে যায়। তাও তো দেশের পুজোয় একটা অন্য রকমেরই আনন্দ মজা হয়। শহরের প্রত্যেকটা কোণায় তখন খুশির সুর বেজে ওঠে, পুরো শহরটা ভেসে যায় আনন্দধারায়। কিন্তু এখানে পুজো আসছে বলে আমাদের মনের মধ্যে যতই উত্তেজনা বা যতই শোরগোল চলতে থাকুক না কেন, চারপাশটা যেন বড়ই নিস্তব্ধ। আর এরকম একটা আনন্দ উৎসবের সময়ও আমাদের মনটাকে যেন মাঝে মধ্যেই সেই নিস্তব্ধতা গ্রাস করে নেয়, জানেন? আর তখনই আরো বেশি করে মনে পড়ে দেশের কথা, নিজের শহরের কথা, নিজের কাছের মানুষগুলোর কথা। কিন্তু যখন চারপাশের পরিস্থিতি দেখে এটা বুঝতে পারি যে অন্য কোনো উপায় নেই, তখন সাথে এটাও নিজের মনকে বুঝিয়ে দিই যে নিজেরই নিজেকে খুশি রাখতে হবে, অন্যথা কোনো উপায় নেই। আর আমার কাছে এই ঘর সাজানোর নানান জিনিস কেনা, এই সব কিছু আমাকে বেশ আনন্দ দেয়। ঘরের টুকটাক জিনিস কিনে ঘরটাকে যখন সুন্দর করে সাজিয়ে তুলি, মাঝে মধ্যেই কোনো একটা ঘরের কোনো একটা কোণাকে যখন একটু অন্যরকম রূপ দিই, দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে সেটা দেখেই যেন আমার মনটা বেশ খুশি হয়ে যায়। আমরা আমাদের চারপাশে থাকা মানুষগুলোকে হয়তো বদলাতে পারি না, কিন্তু যে জায়গাটাতে আমরা থাকি, দিন শেষে যেখানে আমরা ক্লান্ত হয়ে ঘুমোতে যাই, সেই ৪টে দেওয়ালের ভেতরটা চাইলেই আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বদলে দিতে পারি। আর ঘরের ভেতরে সেই ক্ল্যাটার ফ্রি ভিশনটা শুধু আমাদের চোখ দুটোকে শান্তি দেয় না, শান্ত করে দেয় আমাদের মনটাকেও। লিভিং রুমের দুটো কুশনের কুশন কভার চেঞ্জ করেই হোক, বা কিচেন কাউন্টার টপটাকে একটু অন্যরকমভাবে ডেকোরেট করেই হোক না কেন, এগুলো যেমন ঘরের লুকটাকে একটু হলেও চেঞ্জ করে দেয়, তেমনই কিন্তু ঘরের ভেতরে একটা রিফ্রেশমেন্টও বয়ে নিয়ে আসে। এমনকি শুধু ঘরের ভেতরে রিফ্রেশমেন্ট নিয়ে আসে না, সেগুলো দেখে আমাদের মনের ভেতরেও একটা রিফ্রেশমেন্ট চলে আসে। রোজকার গড়ধরা একঘেয়ে জীবনে এই টুকটাক বদলগুলোই আমাদের মনে ছোট ছোট আনন্দের বীজ রোপণ করে যায়। আমার এই লিভিং রুমে মোটামুটি ৬-৭টা মতো কুশন রয়েছে। সবকটাতেই নতুন কুশন কভার পরানো হয়ে গেছে। আজ যা যা এক্সট্রা কাজ করার ছিল সেগুলো মোটামুটি সব শেষ। আর ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজতে যায়। যাই, এবার গিয়ে স্নানটা সেরে আসি, তারপর দুপুরের রান্নাটা বসাবো। আজ দুপুরে একটু মাছই রান্না করব। মাছটা ডিফ্রোস্ট করার জন্য অলরেডি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, যাতে স্নানটা সেরে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। ঘড়িতে এখন দুপুর ওই 12:30 মতো বাজে। আজ দুপুরের রান্নাটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। আজ একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব।
আর একটু আলুর ভর্তাও বানাবো। কয়েকটা আলু আজ সকালেই বয়েল করে রেখে দিয়েছি। এখন একটু বেশি করে পেঁয়াজ কাটবো, তাহলেই মাছে দিতে আর আলুর ভর্তাটা বানাতে দুটোতেই কাজে লেগে যাবে। এছাড়াও আজ সকালের দিকে কয়েকটা পেঁয়াজি আর ডাল রান্না করেছিলাম, সেটাও রয়েছে। আসলে আজ সকালে আমার হাজবেন্ড আবার কাজে যাওয়ার আগে একটু ভাত খেয়ে কাজে বেরিয়েছে। সেই জন্যই আজ সকাল সকাল একটু ভাত, ডাল আর পেঁয়াজি করে দিয়েছিলাম। অত সকালে বেশি কিছু তো আর খেতে পারে না, এরকমই হালকা পাতলা কিছু খেয়ে কাজে বেরিয়ে যায়। তবে রোজ যে খায় তা না, যেদিন বুঝতে পারে যে কাজ থেকে ফিরতে একটু দেরি হতে পারে, সেই দিনই ঘর থেকে একটু ভাত ডাল খেয়ে বেরোয়। চলুন এখন বেশ অনেক কটা পেঁয়াজই কাটতে হবে, পেঁয়াজগুলো আগে কেটে নিই। আসলে আপনাদেরকে বললাম না, মাছটাও আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাবো, আর ওইদিকে আলুর ভর্তাটা বানাতেও পেঁয়াজ লাগবে। সেই জন্যেই পেঁয়াজটা আজ একটু বেশি করেই কাটতে হবে। চলুন, মোটামুটি যা পেঁয়াজ লাগবে তা কাটা হয়ে গেছে। এবার চলুন, যে মাছগুলো কড়াইতে ভাজতে রেখে এদিকে পেঁয়াজ কাটতে চলে এসেছিলাম, সেই মাছগুলো এবার কড়াই থেকে তুলি গিয়ে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর একটু আগে কড়াইতে কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু। আলুগুলোকে ওই হালকা করে একটু ভেজে নেবো আর কি। দেশে তো এখন জানি দুর্গাপুজোর তোড়জোড় একদম তুঙ্গে, তাই না বলুন? মহালয়া হয়ে গেছে মানেই তো দুর্গাপুজো অলমোস্ট চলেই এসেছে। এখন জানি কলকাতার প্রত্যেকটা প্যান্ডেলে শেষ মুহূর্তের তাড়াহুড়া বা ফাইনাল টাচ আপটুকুই চলছে। আর যে হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই তো মা দুর্গা তার ছানাপোনাদের নিয়ে হাজির হয়ে যাবে প্রত্যেকটা প্যান্ডেলে। এত দূরে বসে এই সব কিছু ভাবলে পরেও যেন মনের ভেতরটা কেমন একটা উথাল পাথাল করতে থাকে। মনে হয় যেন এক ছুটে দেশে চলে যাই। সত্যি, দূরত্বটা যদি ওই এক ছুটে পৌঁছে যাওয়ার মতো হতো, তাহলে সত্যি বোধহয় একটা দৌড়ই দিতাম। ছোটবেলা থেকে যে উৎসবটাকে সবচেয়ে বড় উৎসব হিসেবে জানতাম, এই কানাডাতে আসার পর বুঝতে পেরেছি আমাদের মতো প্রবাসীদের কাছে দুর্গাপুজোর সাথে সাথে দেশে ফেরা বা আমাদের কাছে দেশের মাটিতে পা রাখাটাও এক বড় সড় উৎসবের থেকে কম কিছু নয়, জানেন তো। বছরের পর বছর কেটে যায়, কিন্তু দেশে যাওয়া সম্ভব হয় না। মন চাইলেও একটা রিক্সা, অটো বা বাস বা ট্রেন ধরে বাপের বাড়ি পৌঁছাতে পারি না। যাই হোক, ছাড়ুন এইসব কথা। সামনেই দুর্গাপুজো, এখন আর এইসব ভেবে মন খারাপ করে লাভ নেই। আর এছাড়াও আমাদের জীবনের বাস্তব সত্য এটাই যে সমস্ত সুখ আনন্দগুলো যে আমরা আমাদের হাতের দুমুঠো ভরে পাই না। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কষ্ট আছে, আর দুঃখ কষ্ট আছে দেখেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সুখ আর আনন্দের গুরুত্ব কতখানি। আর দেখুন, আপনাদের সাথে টুকটুক করে নানান গল্প করতে করতে আমার কিন্তু এইদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে।
শেষে একটু বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এইবার আলুর ভর্তাটা একটু ঝটপট করে বানিয়ে নেব, তাহলেই আজকের জন্য আমার রান্নাবান্নার পর্ব শেষ হয়ে যাবে। ঘড়িতে এখন দুপুর ওই 2:45 মতো বাজে। রান্নাবান্নার পর্ব শেষ করে নিজের জন্য দুপুরের খাবার প্লেটটা এদিকে সাজিয়ে নিয়েছি। প্লেটে আছে ভাত, আলুর ভর্তা, আর আজ সকালে ডালের সাথে কয়েকটা পেঁয়াজি ভেজেছিলাম, সেখান থেকে একটা পেঁয়াজি আমার প্লেটটাতে তুলে নিয়েছি। আর পাশে যে ব্রোকলি ভাজাটা দেখছেন, ওটা আজ করিনি, ওটা গতকাল রান্না করেছিলাম। গতকালকে খাওয়ার পরও কিছুটা ছিল, সেটাই আজ একটুখানি প্লেটের এক সাইডে জায়গা পেয়েছে আর কি। আর দুটো বাটির মধ্যে একটাতে নিয়েছি একটুখানি ডাল, আর অন্যটাতে যে মাছটা রান্না করলাম সেটাই নিয়েছি। চলুন এবার তাহলে খেতে বসে পড়ি। ঘড়িতে এখন সন্ধে হয়ে 6টা মতো বাজে। সকালের দিকটাতে চারপাশে মুখ গোমড়া পরিবেশ ছিল ঠিকই, তবে বিকেল গড়াতে না গড়াতেই সূর্যি মামা তার হাস্যোজ্জ্বল মুখখানি নিয়ে হাজির হয়ে গেছিল। তাই আমিও এই সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করার জন্য মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আমাদের ফ্ল্যাটটার থেকে খুব একটা বেশি দূরে হাঁটতে আসিনি, কারণ মেয়েকে আবার পড়তেও বসতে হবে। ওই আধ ঘন্টা মতো একটু হাঁটাহাঁটি করে আবার ঘরে ফিরে যাব। তবে আর বেশি দিন না এই সুন্দর পরিবেশ পাওয়া যাবে, আর না এইভাবে হাঁটতে বেরোনো যাবে, জানেন তো। নভেম্বর মাসের শেষের দিক থেকে এখানে যে পরিমাণ জাঁকিয়ে ঠান্ডা পড়ে যায়, তাতে আর ঘর থেকে সেরকমভাবে বেরোতেই ইচ্ছে করে না। ঘরটাই তখন সব থেকে সুরক্ষিত জায়গা মনে হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ওয়াকিং এরিয়া। সকাল সন্ধে এই জায়গাটা দিয়ে অনেকেই হাঁটাহাঁটি করে। আশেপাশে বেশ কয়েকটা বসার সিটও আছে, সেখানে মানুষজন বসে থাকে, আবার বন্ধু বান্ধব নিয়ে বসে গল্পও করে। চলুন আজকের এই ব্লগটা এখানে এই সুন্দর আবহাওয়া, এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই তাহলে শেষ করলাম। আর হ্যাঁ, আমি জানি এই ব্লগটা আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে পুজো শেষ হয়ে যাবে, তাই এই ব্লগের শেষে আপনাদের সবাইকে জানালাম বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। গুরুজনদের আমার প্রণাম জানালাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই প্রবাসে মানে ক্যানাডাতে আমরা আমাদের পুজোর দিনগুলো, স্পেশালি অষ্টমীর দিনটা কিভাবে কাটালাম। চলুন তাহলে আমার আজকের এই ব্লগটা আজকের জন্য আমি এইটুকুই রাখলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।